এত অসুস্থ থাকা সত্ত্বেও আপনার সঙ্গে জোর করে দেখা করলাম। না না, ঠিক আছে ঠিক আছে। আপনি কিছু বলছেন না, একটু স্বচ্ছন্দে বলুন, সহজ 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 হন, কোনো অসুবিধা নেই। স্যার, আমি আজকে আপনার অটোগ্রাফ নিতে আসিনি স্যার। আমি স্যার গতকাল রাতে জীবনে প্রথম একটা কবিতা লিখেছি, তাই ভাবলাম আপনাকেই প্রথমে দেখাবো, একটু দেখবেন স্যার? না ঠিক আছে, আপনি তুমি পড়ো, আমি শুনছি। অবশেষে আলোকোজ্জ্বল সকালটা কচি নিম পাতার উপর ম্লান হয়ে এলো। মেঘগুলো তড়িঘড়ি করছে। তোমার কাছে এলে যেমন আমি নিষ্প্রভ হয়ে যাই সারল্যের কাছে, হৃৎপিণ্ড লাফালাফি করছে যেন। শ্রাবণ ভোরের স্বচ্ছ সরলতা তোমাকে দেব আজ। ভরা নদীর ছলাৎ ছলাৎ সুর তোমাকে শোনাবো আজ। ছইয়ের নিচের নীরবতা, হাওয়ায় পালের দুরান্তালাপ। চমৎকার, খুব ভালো হয়েছে, অত্যন্ত সুন্দর। আমি তো সত্যি ভাবতে পারছি না এটা তোমার প্রথম কবিতা। আমার প্রথম কবিতা তো ধার কাছেও ছিল না। কি যে বলেন না স্যার। না না, আমি খুব সত্যি বলছি, তোমার লেখা খুব ভালো। তুমি লেখা থামিও না, তুমি লেখাটা চালিয়ে যাও। আমার বিশ্বাস তুমি খুব ভালো করবে। স্যার আপনি দোয়া করবেন স্যার। এই কি করছো? থাক 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 থাক, বসো 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 বসো। না না, শিল্পী যখন সৃষ্টির আনন্দে ডুবে থাকে তখন বেখেয়ালে অনেক অনাকাঙ্ক্ষিত উপাদানের সৃষ্টি হয় স্যার, যার কোনোটাই ফেলনা নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই তার শিল্পোত্তীর্ণ। এগুলো আমার কথা নয়, আপনিই বলেছিলেন আমাকে। ভুল 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 বলেছিলাম, ভুল। স্যার আমি আপনার অভিমানের কারণ জানি, কিন্তু তার যে কোনো সমাধান নেই এ আমি বিশ্বাস করি না। যা দেখছি কিচ্ছু হচ্ছে না। আমার লেখা পড়লে যে কোনো পাঠক বুঝতে পারবে এটা খুবই হাসনাইন খোরশেদের কবিতা। কিচ্ছু হচ্ছে না, এই অকাল বন্ধ তো আমি মানতে পারছি না। আমি কবিতা তেমন বুঝি না, কিন্তু আপনার লিখতে না পারার কষ্টটা আমি বুঝি। আপনি যখন শাহবাগের স্বরচিত কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করতেন আর নিজের একটা কবিতার বই ছাপাবার জন্য বাংলা বাজারে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় করে ফেলেছিলেন, কোনো প্রকাশকই আপনাকে পাত্তা দেয়নি। আমি 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 বোরহান খান গার্ডের পয়সা খরচ করে আপনার কবিতার বই আমি ছেপেছিলাম।
সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি হাত জোর করে বলছি, আমি এখন লিখতে পারছি না, যখন লিখতে আমি পারবো তখন জানাবো। আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আপনার কেন যে বুঝতে চেষ্টা করছেন না আপনারা? শুধু আমি বুঝলে তো চলবে না, আপনাকেও বুঝতে হবে এবং সেটা জঘন্যভাবে বুঝতে হবে। মানে কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে কি আপনি আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, কি আপনি মাথা কিনে নিয়েছেন নাকি আপনার? আশ্চর্য ব্যাপার, রবিশ। স্ট্যান্ড করছেন? আপনি জানতো, প্লিজ বলুন ভাই, যান। স্ট্যান্ড করছেন? আমি আপনাকে চার পাশ অস্বস্তিতে ভরে গেলেও ইপিলিপিল গাছ ও তার গোড়ায় যুবক যুবতীদ্বয়ের মনে বেশ স্বস্তি তখন। দেখো তো আকাশ কেমন লাগে, অপূর্ব। আর আমি পাতার মতো। কি? না না, বাতাসের মতো। আমাকে আরেকটা কবিতা দাও তো দেখি, সবুজের মতো। গুঁড়ো তত্ত্ব বহন করে পাতাগুলো হেসে ওঠে, বাতাসে কেঁপে ওঠে, সে হাসি মিলিয়ে যায়। আকাশকে জানিয়ে দেয় ইপিলিপি। যুবক ও যুবতীর সতত প্রেম জগৎকে সজ্জিত করে। এদিকের ঘন ঝোপ মাথা নুয়ে কান খোলে। খুব করে শোনো, মন বুঝে সাজো, বাতাসের তালে তালে বাজো। তোমার মধ্যে আমি আমার যৌবন কালটাকে পুরো দেখতে পাচ্ছি। কত সহজে এক একটা কবিতা বেরিয়ে আসতো। এখন পাঠক, সমালোচক, প্রকাশক, আধুনিক বিশ্ব কবিতার হালচাল, কবিতার আধুনিকায়ন, কবিতার বাজার, ব্যবসা, এত জটিলতা নিয়ে কি কবিতা লেখা যায়? স্যার, একটা কথা জিজ্ঞেস করি? বলো। আপনি লেখাটা বন্ধ করলেন কেন? স্যারকে এসব জিজ্ঞেস করা আপনার কি? কেন? এসব কথা বললে কেমন রেগে যায়। কিন্তু কি কারণে? জানি না। সরি, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তা আমার কবিতা কেমন লাগলো? এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ স্বরে বাদল ঝরে ঝরে, তপনহীন ঘনতম সময়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। অসাধারণ, সত্যি। আপনার কবিতাগুলো যত শুনছি
ততই মুগ্ধ হচ্ছি। আরে বাবা, এটা আমার কবিতা না, বর্ষা নিয়ে লেখা রবীন্দ্রনাথের কবিতা। হ্যাঁ, কিন্তু আপনি যখন আবৃত্তি করছিলেন তখন মনে হচ্ছিল আমি যেন রবি ঠাকুরের পাশে বসা, আর তিনি নিজে আমাকে আবৃত্তি করে শোনাচ্ছিলেন। না না, কিন্তু তোমাকে আজ একেবারে লাবণ্যের মতোই লাগছে। আমি তো লাবণ্যই। আমি শেষের কবিতার লাবণ্যের কথা বলছি। শেষের কবিতার লাবণ্য না, কি অদ্ভুত সুন্দর সৃষ্টি। যেন লাবণ্য, এই লোকটাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে না আমার মাঝে মাঝে খুব হিংসে হয়। আমাদের মতো ভেত বাঙালি কি অদ্ভুত সব সাহিত্য রচনা করে গেছে। সত্যি সত্যি তাই। এক জীবনে যেটা মানুষ পড়েও শেষ করতে পারবে না, উনি কি অবলীলায় সেটা লিখে গিয়েছেন। আমার না মাঝে মাঝে রবীন্দ্রনাথ হতে খুব ইচ্ছে করে। আজ অবশ্য অমিত হতে খুব ইচ্ছে করছে। অমিত? শেষের কবিতা। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর, চক্ষু পরে চক্ষু রাখি সুদলেন, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। শামুক কাটা পায়ের দিকে তাকিয়াছি অনেকক্ষণ, শামুকের বুক চিরে অসহ্য ব্যথারা রাধাবর্ণ কথোপকথনে ক্লান্তিহীন গড়ায় খোলা পায়ে। আর আমি সমুদ্রের অধিক সমুদ্রে তোমাকে ছাড়াই লং ট্রেনে। অল্প বয়সী সুন্দরী ঢেউদের ভারী গর্ব হয়েছে। তারা বেপরোয়া ভঙ্গিল, নোনা ফেনা নিয়ে ঝাঁপায় আছড়ায়, চুপসিয়ে ভেজায়, আর এক সময় জল থেকে ছুঁড়ে ফেলে দেয় বালুময় শরীর। পাহাড়ের সাথে রুসমত হলো সুনসান, যত উপরে সম্ভব সেই স্তব্ধতা ছুঁতে ছুঁতে অনেক উপরে উঠে গেছি তোমাকে ছাড়াই লং ফ্রেমে। আপনি ফুরিয়ে গেছেন? আমি তো সেই দুটি দেখতে পাচ্ছি, সেই গভীরতা, সেই ধার। স্যার আপনি পারবেন স্যার, আপনাকে পারতেই হবে। বলছো? হ্যাঁ, ধরেন একটা গাছ দুর্বার গতিতে বেড়ে উঠছে, হঠাৎ একটা দেয়াল তাকে চাপা দিল, তখন কি গাছটা একদম থেমে গেল? ক্ষণিকের জন্য হয়তো থেমে গেছে, কিন্তু তারপর সেই গাছ দেয়াল ঘেঁষে আবার মাথা উঁচু করে বাড়তে থাকে। কেন জানেন? কেন?
কারণ সে সূর্যালোকের স্পর্শ পেতে চায়, বেঁচে থাকার ইচ্ছা তার প্রবল। আপনাকেও আপনাকেও আলোর পথে চলতে হবে স্যার। থেমে যাওয়াটা তো সাময়িক। আমার কাছে কবি সাহিত্যিকরা হলো চাঁদের মতো। তারা সূর্য থেকে আলো নিয়ে নিজে আলোকিত হবে, আর আমাদের মতো সাধারণ মানুষদেরকে আলোকিত করবে, পুলকিত করবে, বাঁচতে শেখাবে। স্যার, আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন। বিপদ? এত ভালো কফি তো আমি কখনো বানাতে পারবো না। এতটা বাড়িয়ে বলো না। না স্যার, সত্যি বলছি। তুমি এত কিছু করেছো আমার জন্যে, আর আমি একটা সামান্য কফি বানিয়ে খাওয়াতে পারবো না তোমাকে? লজ্জা দেবেন না স্যার, আপনি আছেন বলেই তো আমি বেঁচে আছি। আরে না না, বাঁচিয়ে রাখার দায়িত্ব তো হচ্ছে তার, আমি কে? টাকার অভাবে যখন ভার্সিটিতে ভর্তি হতে পারছিলাম না, সারা দুপুর না খেয়ে যখন টিএসসি বারান্দায় হেলান দিয়েছিলাম, তখন আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন, হয়তো লোকাল ট্রেনে ছাদে বাড়ি ফেরা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। দেখো, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটা তো হওয়া উচিত, এটা তো নিয়ম। আর এই যে চারপাশে মানুষ, তাদেরকে নিয়ে তো বাঁচতে হয়, মানুষ তো সমাজে একা বাঁচতে পারে না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি পাবলিশারদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পাও, বলো যে আমি আবার লিখছি এবং আগামী বইমেলায় অনেকগুলো বই আমার বই। কেমন? জি স্যার। অনুলতাকে বহুদিন দামেস্কের গল্প বলা হয়নি। অনুলতা আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুঝিয়ে দিল, কর্পূর কখনো আগলিয়ে রাখা যায় না। অনুলতা কর্পূরের মতো উড়ে গেল ঠিকই, তার বিমোহিত গন্ধ মোহিত করার বদলে বজ্রাঘাত করে গেল। বহু রাজবাড়ি ভেঙে প্রাসাদ গড়ে উঠেছে, ঘোড়ায় হাঁটা বহু পথ পিচ ঢালা হয়েছে, কিন্তু অনুলতা কেবলই তার স্মৃতির লতা পেঁচিয়ে পেঁচিয়ে আষ্ঠে পৃষ্ঠে মনে গেঁথে নিল। আজও রেলপথ দেখে চেয়ে চেয়ে থাকি, এই পথে চলে গেছে কোনো এক মেঘলা বিকেলে বেহালার তার ছিঁড়ে অনুলতা। এখনো তার ক্রমে ক্রমে দূরে সরে যাওয়া অপসৃয়মান মূর্তি চলে যাওয়া ট্রেনের মতো হারিয়ে যায়। দামেস্কের সেই রাজকুমার তেপান্তরের মাঠ পেরিয়ে তার রাজকন্যার জন্য ছুটে এসেছিল, কিন্তু দামেস্কের সেই গল্প কি করে যেন পাল্টে গেল। রাজপ্রাসাদ হয়ে গেল মরুভূমি, বাগান হয়ে গেল শ্মশান, আর আমি হয়ে গেলাম মৃত কুঁয়ো।
কবিতাটা আমি খোলা আকাশকে উৎসর্গ করলাম। তোমারই দেইনি সুখ, মুক্তির নৈবেদ্য কেন রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীনকান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি। ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যুয়ান। শেষের কবিতা। আপনি না অমিত হতে চেয়েছিলেন? চমৎকার, সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর জায়গা। এটা তো একটা নদী। এটা নদী? আচ্ছা, কি নদী এটা? এই নদীটার মালিক আমি। এই নদীটা আমার, পুরোটা আমার। এখানে আমি ভেসে চলি, সাঁতার কাটি, স্নান করি, ঘুমাই। কেউ আমাকে বিরক্ত করতে আসে না। এত সুন্দর দৃশ্য আপনি আমাকে আগে দেখাননি কেন? আমি আর একজন ছাড়া এখানে কারো প্রবেশাধিকার নেই। তৃতীয় ব্যক্তি হিসেবে আজ তুমি এখানে প্রথম প্রবেশ করলে। পছন্দ হয়েছে তোমার? ভীষণ, ভীষণ। কিন্তু কিন্তু একটা প্রশ্ন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। মেয়েরা আসলে রহস্য পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে। দ্বিতীয় ব্যক্তিটি কে সেটাই জানতে চাইছো তো? যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। আজ একটা বিশেষ দিন, তাই প্রশ্নের দরজাটা খোলা। সে আমার স্ত্রী তিনু। উনি কি তাহলে বেঁচে নেই? সে বেঁচেও আছে, আবার মরেও গেছে। ঠিক বুঝলাম না। রক্ত মাংসের তিনু হয়তো বেঁচে আছে, কিন্তু আমার কাছে তিনুর অস্তিত্ব মৃত। কোথায় আছেন তিনি? এই যে ঢাকা ছেড়ে রাজেন্দ্রপুরে গিয়ে বাংলা বানাচ্ছি। তো এখানে কি শুধু আমরা দুজনই থাকবো, নাকি আমাদের পরের প্রজন্ম আসবে? ও আচ্ছা, খুব শখ না? আমি তোমাকে একটা কথা বলি, সেটা হলো যে আমার এই যে আঁকি বুকি, ইট কাঠ সিমেন্ট ব্রেক লোহা, এগুলো আমার মাথায় কিছুতেই ঢুকবে না। তোমার যেটা করার কথা তুমি ভাবির সঙ্গে কনসাল্ট করে ফেলো। আমি শুধু টাকা পয়সার দিকটা দেখবো, প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো আছেন, কোনো সমস্যা হলে দেখিয়ে দেবেন। আচ্ছা, তুমি এই বাচ্চা ছেলেটার কাঁধে এত বড় দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবে কি করে? জানো, যাকে বাচ্চা বাচ্চা বলছো না, কিন্তু বাচ্চা না, পরে দেখবে কেউটে।
সত্যি সত্যিও ছিল একটা কেউটে, কাল কেউটে। একদিন যে ঘর বানানোর দায়িত্ব দিয়েছিলাম শোভনকে, সেই ঘর ভেঙেই তিনুকে নিয়ে এসে চলে গেল। তিনু যে এত বিশ্বাসঘাতকতা করবে সেটা ছিল আমার ধারণাতীত। এই যে নদীর কথা তুমি বলছো, এই নদীটা তিনু আমার জন্যই তৈরি করেছিল, সাজিয়েছিল খুব পরিকল্পনা করে। তোমাকে বলেছিলাম না আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, ঠিক আজকের এই দিনে তিনু আমাকে ছেড়ে চলে যায়। যাওয়ার আগে একটা চিঠি লিখে গিয়েছিল। সময়টা ছিল বিকেল 4:45। আমার এখন স্পষ্ট মনে আছে। সেদিন আমার সমস্ত জীবনটা ঠিক ওই মুহূর্তে থমকে গিয়েছিল, থেমে গিয়েছিল। ঘড়ির কাঁটায় যখন 4:45, কিন্তু আজ বুঝি লাবণ্য, আমার জীবনটা থেমে যায়নি, থমকে যায়নি। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। আমি? কি বলছেন স্যার? লাবণ্য, এই আজকের এই বিশেষ দিনে আমার একটা আবদার রাখবে। আবদার? কিসের আবদার? রাখবে কিনা বলো। আমার কাছে আবদার? আগে একটু শুনি। রবীন্দ্রনাথের শেষের কবিতায় অমিত আর লাবণ্য তো মিলনটা হয়নি। মানে উনি বলছিলেন যে উনি খুব ভালো হাত দেখতে পারেন, তাই। ও তাই ভাগ্য গণনা করছিলে? তুমি কি আধুনিক মেয়ে হিসেবে বিশ্বাস করো নাকি? হ্যাঁ সুমিত, তুমি তো বিজ্ঞানের ছাত্র,
এই সমস্ত কুসংস্কার চর্চা কবে থেকে শুরু করলে? এরপরে কি পানি পড়া, তাবিজ, কবজ, ঝাড় ফুক এসব শুরু করবে রাস্তায় বসে নাকি? স্টুপিড। মাথা খারাপ, স্যার জানলে আমাকে মেরে ফেলবে। স্যার জানবেই না, ফুলটা ফুটেছিল। গতকাল দেখে গেছে। বলা হবে কাল রাতে বৃষ্টিতে ফুলটা ছিঁড়ে গেছে। আপনি তো ভীষণ নাছোড়বান্দা। ফুলটাই তো চাইলাম, অন্য কিছু তো আর চাইনি। খোপায় পরিয়ে দিতে হবে। কে ছিঁড়েছে এই ফুল? স্যার কত ক্রিয়া বিক্রিয়ার পর একটা গাছে ফুল ফোটে তুমি জানো? স্যার ও তো ফুলটা ছিঁড়তে চায়নি, আমি ওকে জোর করে। লাবণ্য তুমি চুপ করো। তুমি পারবে পারবে শত চেষ্টা করে হাজার চেষ্টা করে এই গাছ আবার ফুল ফোটাতে? Stupid কোথাকার। তুমি জানো এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ না খেয়ে থাকে? জানো তুমি? এই ঢাকা শহরে বেঁচে থাকার জন্য মানুষ কত পরিশ্রম করে, কোনো হিসাব আছে তোমার? থাকো তো আরামে, কোনো পয়সা লাগে না, খাটতে হয় না, কি জানবে তুমি? স্যার উনি তো ফুল ছিঁড়তে চাইনি, আমি ওনাকে জোর করে। লাবণ্য তুমি চুপ করো তো। এই যে শোনো, তোমার দায়িত্ব হচ্ছে গাছের যত্ন নেওয়া, ফুল ছেঁড়া নয়। আর একদিন তোমাকে যদি দেখি গাছের ফুল ছিঁড়েছো, তাহলে এই বাড়ি থেকে তোমাকে আমি তাড়িয়ে দেবো। একদম থাকতে পারবে না এখানে, কথাটা খেয়াল রেখো তুমি। তুমি কোথায় যাচ্ছ? বিনা কারণে একটা ছেলেকে আপনি এভাবে অপমান করলেন। শুনুন, সুমিত যেখানে থাকবে না সেখানে আমি কখনো থাকবো না। সুমিত থাকা না থাকার সঙ্গে তোমার সম্পর্ক? এতদিন আমি বুঝতে পেরেছি তিনু ম্যাডাম আপনাকে কেন ছেড়ে চলে গিয়েছিল। লাবণ্য, আমি জানি তো কেন আপনি সুমিতের সাথে এরকম আচরণ করেছেন। আপনি সুস্থ না, আপাদ মস্তক আপনি একজন অসুস্থ মানুষ, একটা সাইকো, সিক, একটা হিপোক্রেট। লাবণ্য, এটার আর আমার দরকার নেই, এটা আপনার কাছে রাখুন। সুমিত, আমি এই ডায়েরি দিয়ে কি করব? ধরুন প্লিজ। কি এটা? কিসের ডায়েরি? এটা তো
তোমার কবিতা ডায়েরি? তুমি এটা সুমিতকে দিচ্ছ কেন? এটা সুমিতের ডায়েরি, আমি ধার নিয়েছিলাম। মানে? আমি কবিতা লিখতে পারি না, তাই সুমিতের লেখা কবিতাগুলো আমাকে দিয়েছিল, আর আমি নিজের বলে চালিয়েছি। কি সব উল্টাপাল্টা বলছো? উল্টোপাল্টা না স্যার, এটাই সত্য। সুমিত আপনাকে অনেক পছন্দ করে, আপনাকে বাবার মতো শ্রদ্ধা করে। আপনি যে লিখতে পারেন না, আপনার এই কষ্ট দেখে সুমিতার মনটা অনেক পড়ে। ও অনেক চেষ্টা করেছে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, কিন্তু পারেনি। শেষমেশ জড়ালো আমাকে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু আপনার জন্য ওর ভালোবাসা দেখে পরে আমি আর নিজেকে না বলতে পারিনি। ওর দৃঢ় বিশ্বাস ছিল, কেউ যদি আপনাকে একটু সময় দেয়, একটু কেয়ার করে, আপনার স্ত্রীর কথাগুলো ভুলিয়ে দেয়, তাহলে হয়তো আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। প্লিজ লাবণ্য, চুপ করুন। আমি আসি স্যার, আমার জন্য দোয়া করুন। দাঁড়াও সুমিত, আমি আর সুমিত একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন ছিল, কিন্তু কেমন করে যেন আমরা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আজ 2 বছর ধরে আমরা একে অন্যকে খুব পছন্দ করি। মানে? প্রিয় মানুষকে সুস্থ করার জন্য মিথ্যে পরিচয়ে ওর প্রেমিকাকে পাঠিয়েছিল আপনার কাছে। আর ওই যে কবিতা, সেটা ওরই লেখা। আমি কশ্চিন কালেও কবিতা লিখিনি, কেমন করে কবিতা লিখতে হয় তাও জানি না। তবে হ্যাঁ, এতটুকু জানি, কতখানি ভালোবাসলে একজন মানুষ তার প্রেমিকাকে এভাবে উৎসর্গ করে। সুমিত, লাবণ্য যা বলছে তা কি সত্যি? ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি। বাবা কি জিনিস আমি কখনো বুঝিনি, তাই আপনার ভালোবাসা পেয়ে ধীরে ধীরে বাবার অবয়বটা আমি আঁকতে শিখেছিলাম। ভেবেছিলাম বাবা বোধ হয় এমনই হয়, কিন্তু সেই আপনি যখন জীবনকে তুচ্ছ জ্ঞান করে দিনের পর দিন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন, ভীষণ কষ্ট হতো আমার। নিজেকে বড় স্বার্থপর মনে হতো। তাই আপনার কষ্ট আমার সহ্য হতো না। একজন সন্তান হিসেবে যা করা উচিত মনে হয়েছে আমি শুধু তাই করেছি। আমাকে ক্ষমা করবেন স্যার।
জীবনের জীবনের রূপ রস গন্ধ আমি এতদিন শুধু কবিতায় খুঁজেছি। আমি ভেবেছিলাম সাহিত্য হলো জীবনবোধের নির্যাস, এর বাইরে আর কিছু হতে পারে না। কিন্তু আজ বুঝলাম জীবন বড় বিচিত্র, জীবন বড় রহস্যময়। সাহিত্যের ঘেরাটোপে সেই জীবনকে বাঁধা সম্ভব না কোনোদিন। লাঙলের ফলায় কৃষকের যে ভালোবাসা, উঠানে মুরগি ধান চাল কুমুদের সমস্ত খুঁটে খায়, তার পিছনে গৃহস্থ বউয়ের যে ভালোবাসা, কিংবা বউয়ের মলাটের আঠায় সাহিত্যের পাঠকের যে ভালোবাসা, কিংবা গ্রামে এক কিশোর যখন একটা ফড়িংয়ের পিছনে সারাদিন উদ্দাম ভাবে দৌড়ে বেড়ায়, তার যে ভালোবাসা, কোন সাহিত্যই সেই ভালোবাসাকে তার শব্দের গাঁথুনি দিয়ে ফুটিয়ে তুলতে পারে।